হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজকে যে ভিডিওটুকু আমি শুট করেছি, মানে সকাল থেকেই শুট করেছিলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয়, এর আগে যতটুকু ভিডিও করেছি মানে নাস্তার পূর্বে বা নাস্তার পরে সম্পূর্ণ ভিডিও হচ্ছে ডিলিট হয়ে গেছে। কেন ডিলিট হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যখন ভিডিও করছিলাম স্টোরেজ ফুল দেখাচ্ছিল। তো সেটা ডিলিট করতে গিয়ে ফুল গ্যালারি হচ্ছে খালি হয়ে গেছে। তো যাই হোক, সে কারণে শেয়ার করতে পারলাম না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে হবে, কারণ অনেক আপুদের হচ্ছে একটা প্রশ্ন অনেক বেশি জানতে চেয়েছেন। সেটা নিয়ে আজকে কথা বলব। সেটা হচ্ছে যে কার আগে বিয়ে হয়েছে, আমার মার নাকি আমার? তো সেটা নিয়ে হচ্ছে কথা বলব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। তো রান্নাবান্না নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিওটা সাজানো থাকছে। এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছেন কচুরমুখী হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা সিদ্ধ বসাবো। এটা দিয়ে হচ্ছে বড় মাছ রান্না করব। তবে এটা রান্না করাটা আজকের ভিডিওতে শেয়ার করতে পারিনি। তার কারণটাও বলব। তো এছাড়াও হচ্ছে পটল দিয়ে এবং ছোট মাছ রান্না করব। মানে পুঁটি মাছ রান্না করব আলু, পটল এবং টমেটো দিয়ে। তো কি করছি না করছি দেখেই বুঝে নিবেন। আর মূল কথায় চলে যাই। তো সকল আপুদের বলব না, কিছু আপুদের প্রশ্ন ছিল যে আমার মার আগে বিয়ে হয়েছে নাকি আমার আগে বিয়ে হয়েছে? আর আমার মা মানে নিজের মা হয়ে কেন এমন করে? তো চলুন সেটাই আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আসলে যখন আমি আমার 2nd হাসব্যান্ডের কাছে ছিলাম, তো তখন থেকেই হচ্ছে আমার যে শ্বশুর ওনাদের সাথে পরিচয়। তো ওনারা হচ্ছে আমার মার যে ফুফু ওই বাসাতেই হচ্ছে ভাড়া থাকতো। আর আমার শ্বশুর যেহেতু সেলাই কাজ করত, তো সেখান থেকেই হচ্ছে ওনার সাথে পরিচয়। আর ওই সময় আমি যেহেতু জব করতাম, আমার দেখা যাচ্ছে প্রতি মাসে জামাকাপড় বানানো লাগতো। তো ওই হিসেবে ওনার কাছ থেকেই হচ্ছে জামা-কাপড় বানাতাম। সেই দিক থেকে ওনার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে ওঠে। আমি মামা, মামা বলেই ডাকতাম। কিন্তু তখন আমি ভুল করেও বুঝতে পারিনি যে আমার মা এবং আমার শ্বশুরের হচ্ছে একটা সম্পর্ক বা রিলেশন কিছু একটা ছিল। সেটা আমি বুঝতে পারি নাই। কিন্তু লাস্ট মুহূর্তে সেই জিনিসটা আসলে দেখা যাচ্ছে আমার মামারা পছন্দ করত না। আমার মা অনেক বেশি দোকানে গিয়ে বসে থাকতো বা আ ওনার সাথে কথা বলতো। আমি তো এখানে থাকতাম না, সেই কারণে আমি জানতাম না। আমি দূরে থেকেই হচ্ছে চাকরি করতাম। তো একটা সময় হচ্ছে আমার বড় ছেলেকে আমার শ্বশুরের কাছে রেখেই হচ্ছে আমি চাকরি করতাম। তো ওই সময় হচ্ছে আবার আ আপনাদের ভাইয়ার সাথে আমার পরিচয়। তো তখন আসলে প্রেম বা রিলেশন ওরকম কিছুই ছিল না। তো আমার শ্বশুর অনেক বেশি মন খারাপ থাকতো। তখন যেহেতু উনাকে আমি মামা বলে ডাকতাম, যে উনার একটা ছেলে, উনার যেহেতু ৪ টা ছেলে, উনার একটা ছেলেও উনার কাছে নাই। তো সেই হিসেবে ভাবলাম যে দেখি উনার ছেলেটাকে এনে দেওয়া যায় নাকি? সেই কথা ভেবে বললাম যে, "আচ্ছা, আপনি আপনার ছেলের নাম্বারটা আমার কাছে দিয়েন।" কিন্তু বুঝতে পারিনি কথা বললেই এভাবে ফেঁসে যাবো। তো ফেঁসে যাবো বলতে উনি তো এসেছে, কিন্তু আসার পরে এত বেশি পাগলামি করে আমাকে বিয়ে করার জন্য। আমি ১ম এ রাজি ছিলাম না, যে আমি বিয়ে করব না। কারণ আমার একটা ছেলে আছে। তো সবকিছু মিলায়, প্লাস আমি অসুস্থ। সবকিছু কিন্তু আপনাদের ভাইয়াকে বলেই তারপর বিয়ে কর আ মানে উনি আমাকে বিয়ে করেছেন। তো ১ম যখন রাজি হইনি, তখন হচ্ছে আমার শাশুড়িকে দিনাজপুর থেকে নিয়ে আসেন। আর এখানে এসে আমার মার সাথে কথা বলে তারপর হচ্ছে আমাদের বিয়েটা হয়। তো এখানে আমার একটা কথা ছিল যে উনি যেহেতু এই কাজটা করব, উনি আমাকে আগে বলতে পারত। কাউকে না বলে আমাকে বলতে পারত যে, "তুই এই বিয়েটা বসিস না। তুই যা করছিস সেটাই কর।" তো আমি ওই সময় হচ্ছে ঢাকা থেকে আসলে জব করতাম। তো সেটা যদি বলত, দেখা যাচ্ছে যে আমি হয়তোবা এই বিয়েটা কখনোই করতাম না। আর উনি যদি অনুমতি না দিত তাহলে তো কখনোই বিয়েটা বসতাম না। তো বিয়ের কিছুদিন পর, মানে আমার ছোট ছেলেটা যখন প্রায় আ ৬ মাসের পেটে, তখন জানতে পারি যে উনারা হচ্ছে কোর্ট ম্যারেজ করেছে। আর সেটা আমাদের অজানা ছিল। তো একদিন হচ্ছে আমার আম্মুর বাসায় যাই। তো গিয়ে হচ্ছে বিছানার নিচে আমি কি যেন খুঁজতেছিলাম। তো সেটা খুঁজতে গিয়ে হাত পড়ে হচ্ছে সেই কাগজের মধ্যে, মানে ওনাদের হচ্ছে কাবিননামার মধ্যে। তো তখন তো চোখ আসলে ছানা বড়া। তো তখন অবশ্য কয়েকদিন ওনাদের সাথে আমরা কথা বলিনি। কিন্তু না বললে কি হবে? যেহেতু ওই সময় আমি অসুস্থ ছিলাম। প্লাস আমার আম্মু অনেক বেশি মানে আকুতি মিনতি করেছিল। তো উনি কিন্তু তখন আমার মামাবাড়ি এলাকাতেই থাকতো। তো সেখান থেকে হচ্ছে উনি বের হয়ে আসে। আর বের হয়ে আসার পরে দেখা যাচ্ছে যে এই এলাকায় বর্তমানে যে এখানে আছি, এখানে হচ্ছে বাসা থাকে। তো একা থাকতে পারবে না, অনেক বেশি কান্নাকাটি করে। তো সবকিছু মিলিয়ে মনে হলো যে না, যা হইছে, হইছে, যাই। আমিও যেহেতু অসুস্থ, আমারও হয়তোবা একটু ভালো হবে। আমাকেও দেখে শুনে রাখতে পারবে। এরকমই কথা ছিল যে আমি তো কোনো কাজকর্ম করতে পারব না ওই সময়, হয়তোবা কিছুটা হেল্প করবে।
কিন্তু কখনোই বুঝতে পারিনি এখানে আসার পর আমাদের হাসব্যান্ড ওয়াইফের সম্পর্কটা নষ্ট হবে। সেই সাথে এত বেশি ঝামেলা আমাদের উপরে আসবে। তখন আমাদের পরিস্থিতি কিন্তু ভালোই ছিল। আর ওই সময় আপনাদের ভাইয়া মাত্র ৳৭,৫০০ বেতনে চাকরি করত। ওই সময়টা আমরা খুব ভালো সময়ই পার করেছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু যখন এখানে আসি তখন থেকেই বলতে পারেন যে এক প্রকার টানাটানি শুরু হয়। উনি যেহেতু ওনার হাসব্যান্ডকে সব দায়িত্ব দিয়ে দিয়েছেন, মানে আমাদের এখন কোনো অধিকার নাই। উনি চাকরি-বাকরি করেন, কি করে না করে উনিই জানে। উনি ইনকাম করে কিন্তু সবাইকে বলে বেড়ায় যে সব টাকা নাকি আমাদের সংসারেই দেয়, আমাদেরকেই দিয়ে দেয়। মাস শেষে উনি কোনো টাকাই রাখে না। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, এখন পর্যন্ত এখানে আসার পর থেকে উনি শুধুমাত্র রুম ভাড়াই দিত। এর বেশি ৳১ ও দিত না। শুরুতে হচ্ছে ৳৪,০০০ দিত। এরপরে হচ্ছে আ ওই বাসাতে যখন যাই তখন হচ্ছে ৳৫,০০০ মতো দিত। তো এভাবেই হচ্ছে চলছিল। তো ফ্ল্যাটে ওঠার পরে হচ্ছে আমরা ৩ মাস না ৪ মাস ছিলাম। তো সেইখানে ৳৭,০০০ দিত। আর এখানে এসেই যে ১ম মাসে ৳৭,০০০ দিয়েছে, এর বাইরে কিন্তু উনি কোনো টাকাই আমাদেরকে দিত না। হ্যাঁ, দিয়েছে বিজনেস করার জন্য যে ৳৩০,০০০ উনি আমাকে দিয়েছিল। কিন্তু বিজনেসটা তো আমি সংসারের প্রয়োজনেই খরচ করেছি। খরচ করব না কেন বলেন তো? এই যে ভাসুর এসে প্রায় ১ বছরের মতো থেকে গেল। এখন হচ্ছে আবার শ্বশুর এসে থাকছে। তো এই ৳৭,০০০ য় ২ জন মানুষের থাকা, খাওয়া সবকিছু কি আদৌ সম্ভব? আপনারা একটু জানিয়ে যাবেন। তো আপনাদের সাথে কথা বলতে আমি কিন্তু আমার তরকারিটা রান্না করে নিয়েছি। আর তরকারির ফাইনাল লুকটা তো দেখতেই পেয়েছেন। খেতে কিন্তু ভীষণ মজা ছিল। কিন্তু আপনাদের ভাইয়ের একদমই পছন্দ হয়নি। উনি কেন জানি না, আমি যদি আমার ইচ্ছে মতো তরকারি রান্না করি তাহলে বলবে যে, "এটা দিয়ে কি এটা রান্না করে, ওইটা দিয়ে কি ওইটা রান্না করে।" কিন্তু ওনাকে আমি বারবার জিজ্ঞেস করি, "কি দিয়ে কি রান্না করব?" ওনার এক কথায় যেটা ভালো লাগে সেটাই রান্না কর। খেলে খেলাম, না খেলে নাই। তারপরেও আবার হচ্ছে এরকম করবে। আর এদিকে হচ্ছে আমার বাবাটা লাইট অন করতেছিল, অফ করতেছিল। দেখতেই পাচ্ছেন সুইচ অন অফ করতেছিল। তো আমি বারবার বলতেছিলাম যে, "আব্বু আমি ভিডিও করছি, তুমি অন অফ করো না।" তো কে শোনে কার কথা? তো যাই হোক এদিকে হচ্ছে এই যে রান্না করার সময় যে থালাবাটিগুলা ছিল, সরি হাঁড়ি-পাতিলগুলা সেইগুলাই ধুচ্ছি। তো দেখেন তো ছেলের অবস্থা। তো যাই হোক এক পর্যায়ে এইভাবেই দেখা যাচ্ছে যে কাজকর্মগুলা করতে হয়। ও বিরক্ত করে অনেক বেশি ভিডিও করতে গেলে। আর ফোনটা তো ও নিতেই দেবে না। সবসময় ফোনটা ও ওর কাছেই রাখবে। তো অনেক কষ্টে ওর কাছ থেকে ফোনটা নিয়ে তারপর হচ্ছে ভিডিও করতে হয়। আর ওর তো মন মর্জি একেক সময় একেক রকম থাকে। তো আশা করছি আমার আপুরা উত্তর পেয়ে গেছেন যে কার আগে বিয়ে হয়েছে। আর আপনাদের সাথে হিস্টোরিটাও কম বেশি শেয়ার করা হয়ে গেল। তো জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। এদিকে হচ্ছে রাতের তরকারি ছিল সেটাই এখন বের করে গরম করে নিচ্ছি। আর সবকিছু মিলায়া খাওয়া হয়ে যাবে। আর কচুরমুখী দিয়ে হচ্ছে আ কার্পু মাছ দিয়ে রান্না করব। আর ওই ভিডিওটুকু হচ্ছে আমার নতুন চ্যানেলে আপলোড হবে। যারা এখন পর্যন্ত আমার নতুন চ্যানেলটি ভিজিট করেননি, আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে হচ্ছে লিংক দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। আর এই চ্যানেলের মতো ওই চ্যানেলটাকেও একটু সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আরেকটু সামনে এগিয়ে যেতে পারি। আর এদিকে হচ্ছে বাবু বায়না করতেছিল যে মাছ খাবে। তো মাছগুলাই এখন ভেজে নিচ্ছিলাম। সেই সাথে ভিডিওর কিন্তু একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।